ওকে, সো আজকে আমরা গেটিসবার্গ অ্যাড্রেসের ব্রড কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করব এবং এর পরের ক্লাসে আমরা শর্ট কোশ্চেন মানে দুইটা ক্লাসে এটা সবগুলো প্রশ্ন আমরা পড়া শেষ করার চেষ্টা করব। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ ইয়োর সিলেবাস, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা থেকে মাস্ট প্রশ্ন আসবে, কোনোটা থেকে প্রশ্ন না আসলেও এটা থেকে প্রশ্ন আসবে। তো কাজে আমরা একটু চেষ্টা করি এটার প্রশ্নগুলা বেশ ইম্পর্টেন্স সহকারে পড়ার। যেহেতু এটা থেকে আমরা প্রশ্ন কমন পাবোই, মাস্ট। দেখো, আমাকে তো ক্লিয়ারলি শোনা যায়। হ্যালো, জি দাদা, শোনা যাচ্ছে। ওকে, দেখো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ গেটিসবার্গ অ্যাড্রেস। গেটিসবার্গের যে স্পিচটা দেওয়া হয়েছিল, যে ঘটনাটা ঘটেছিল, এটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। দেখো, দ্য গেটিসবার্গ অ্যাড্রেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্পিচেস ইন দ্য হিস্ট্রি। ইট ওয়াজ গিভেন বাই আব্রাহাম লিঙ্কন অন 19 ডিসেম্বর 1863 ইন এ প্লেস কল্ড গেটিসবার্গ ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো এটা বলা হয়ে থাকে যে আমেরিকার হিস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিচগুলোর মধ্যে একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, এবং খুব ছোট্ট একটা স্পিচ। এবং আব্রাহাম লিঙ্কন কিন্তু আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, হি গেভ দ্য স্পিচ অ্যাট ওপেনিং অফ এ সিমিট্রি ফর সোলজার্স হু ডাইড ইন ওয়ার। সিমিট্রি শব্দের অর্থ কি, কে বলতে পারবা? হোয়াট ইজ সিমিট্রি? এনিবডি? সিমিট্রি শব্দের অর্থ হচ্ছে যারা মারা গেছে, মানে এক কথায় সমাধি ক্ষেত্র, দেহের যারা মারা গেছে তাদের দেহের কিছু ধ্বংসাবশেষ অথবা অবশিষ্ট অংশ সমাধিস্থ করার জন্য যে একটা জায়গা, তাকে পার্টিকুলারলি বলা হলো সিমিট্রি। তো গেটিসবার্গে যেই যুদ্ধটা হয়েছিল, 3 দিনের যুদ্ধ, ওই যুদ্ধে যে মানুষগুলো মারা গিয়েছিল পার্টিকুলারলি তাদেরকে দাফন কাফন করার জন্য ওই জায়গাটা সিলেক্ট করা হয়েছিল, এবং ওইখানে ওই সিমিট্রি ইনাগুরেশন সেরেমনিতে এসে তিনি এই স্পিচটা দিয়েছিলেন। ওকে, the main background of the speech is the American Civil War. This was a big and serious war between two groups of states in America. One group was the northern states, also called Union. The other group was the southern state, also known as Confederacy. আচ্ছা, তৎকালীন সময়ে মেইনলি দাস প্রথার উপর ভিত্তি করে একদল বলছিল যে হ্যাঁ আমরা দাস প্রথা চালাই যাব, আর একদল বলছিল না, আমেরিকার যে আমরা স্বাধীন হয়েছি এরপর আমরা দাস প্রথা আর চাই না। তো কাজেই আমেরিকাটা 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে নর্দার্ন স্টেট এবং আরেকটা হচ্ছে সাউদার্ন স্টেট। নর্দার্ন স্টেটকে বলা হয় ইউনিয়ন এবং সাউদার্ন স্টেটকে বলা হয় তোমার কনফেডারেসি। একটা হলো সরকার সমর্থিত, আরেকটা হচ্ছে অন্যরা। দ্য মেইন রিজন দ্য মেইন রিজন ফর দিস ওয়ার ওয়াজ স্লেভারি, যেটা বললাম আর কি, দাস প্রথা। The southern states wanted to keep slavery, but the northern states were against slavery and wanted to stop it. হ্যাঁ, সাউদার্ন স্টেট চাইছিল যে হ্যাঁ স্লেভারি চলুক, দাস প্রথা চলুক, কিন্তু নর্দার্ন বলছে যে না, এটা হচ্ছে স্বাধীনতার পরিপন্থী। কারণ যখন স্বাধীনতা এসেছিল তখন বলা হয়েছিল যে সকল মানুষ সমান, তাহলে তুমি তো কাউকে দাস হিসাবে তো কাউকে করতে পারো না। তো কাজেই এক পক্ষ বলছে না দাস প্রথা চলবে, আরেক পক্ষ বলছে না দাস প্রথা উঠাই দিতে হবে। They also wanted to keep the country united. Because of this conflict, a long and bloody war began. এবং এটা থেকে, এই কনফ্লিক্টটা থেকে একটা ব্লাডি একটা ওয়ারের শুরু হয়। One of the most important battles of this war was the Battle of Gettysburg. It took place from 1st July to 3rd July
1863। এই ডেটগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বুঝছো, যে কত তারিখে শুরু হয়েছে, কত থেকে কত পর্যন্ত ছিল, যুদ্ধটা কত সাল পর্যন্ত চলছে, এই ডেটগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে গেটিসবার্গের যে যুদ্ধটা পার্টিকুলারলি, এটা চলছিল 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত। কত সালে? 1863 সালে। This battle was very important because it was the turning point of the war. Thousands of soldiers were killed, injured and went missing. আমার যতদূর মনে হচ্ছে 60,000-এর মতো মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র এই 3 দিনের যুদ্ধে। তো অনেকে হত্যা করা হয়েছিল, ইনজিওর হয়েছিল এবং অনেকে হারায় গেছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ব্লাডিয়েস্ট ব্যাটলস ইন আমেরিকান হিস্ট্রি, মানে সবচেয়ে বিধ্বংসী, সবচেয়ে রক্তের ছাপযুক্ত একটা যুদ্ধ ছিল আমেরিকান হিস্ট্রিতে। আফটার দ্য ব্যাটল মেনি ডেড সোলজার্স ওয়ার বারিড ইন এ সিম্পল অ্যান্ড টেম্পোরারি গ্রেভ, মানে যেন তেনভাবে তাদেরকে কবর দেওয়া হয়েছিল। তো তাদেরকে যেন তেনভাবে কবর দেওয়া হয়েছিল। সো এ প্ল্যান ওয়াজ মেড টু বিল্ড এ প্রপার সিমেট্রি ফর দেম, ল্যান্ড ওয়াজ বট ফর দিস পারপাস অ্যান্ড এ নিউ সিমেট্রি ওয়াজ ক্রিয়েটেড টু গিভ রেসপেক্ট টু দ্য ডেড সোলজার। সো অ্যাজ ইউ নো দ্যাট এ হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ পিপল ডাইড, হ্যাঁ, and burying all them with proper respect was not হ্যাঁ, ওই সময়কে সবাইকে সুন্দর পরিকল্পিতভাবে কবর দেওয়াটা পসিবল ছিল না, সে কারণে যেন তেনভাবে কবর দেওয়া হয়েছিল। কিন্তু পরে ডিসাইড করা হলো যে না, তাদের সম্মানার্থে, কারণ তাদের কারণেই তো আমরা পরবর্তী দ্বিতীয়বার একটা স্বাধীনতা পেলাম, অথবা একটা প্রপার একটা জাস্টিফিকেশন আসলো। সো দ্যাটস ওয়াই ডিসাইড করা হলো যে নতুন জায়গা নিয়ে একটা সিমেট্রি তৈরি করা হবে এখানে। Several months later, a cemetery was arranged to open. A ceremony was arranged to open this cemetery. Several months later, a ceremony was arranged to open this cemetery. President Abraham Lincoln was invited to give a speech there. He went to Gettysburg to honor the soldiers who gave their lives for their country. And for inaugurating that cemetery, কে আসে? আব্রাহাম লিঙ্কন আসে, তৎকালীন প্রেসিডেন্ট আসে। Lincoln's speech was very short, but it had deep meaning. He spoke about the past, the present, and the future of the nation. At the beginning, he remembered the year 1776 when America became independent, and the speech was very little, you see, অল্প একটু কিন্তু স্পিচ, কিন্তু এটার meaning was very deep. And in this speech, he talked about the past, he talked about the present, and he also talked about the future of the country. হ্যাঁ, তিনি বার্থ, ডেথ, রিবার্ট, এই কনসেপ্ট সম্বন্ধেও তিনি কথা বলেছেন। এটা সম্বন্ধে প্রশ্ন আছে অবশ্য, পরে আমরা পড়ে ফেলবো। এবং তিনি ওইখানে আমেরিকার স্বাধীনতার সময়ের কথা তিনি বলেছেন। হি রিমাইন্ড পিপল দ্যাট দ্য কান্ট্রি ওয়াজ বিল্ড অন দ্য আইডিয়া দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, অ্যান্ড হি অলসো মেনশন দ্য থিম আপন হুইচ দ্য কান্ট্রি ওয়াজ বিল্ড। কি ছিল? অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের কাছ থেকে সমানভাবে, হ্যাঁ, একইভাবে সবাই ঈশ্বরের কাছ থেকে এসেছে। তো কাজেই ডিসক্রিমিনেশন ক্যান নট বি ডান উইথ এনিওয়ান। He then talked about the Civil War. He said that, এক মিনিট, আচ্ছা, then he talked about the Civil War. He said that the war was not only to save the country but also to protect freedom and equality. According to him, the soldiers who died in the war gave their lives for a great cause. And he also said that যারা এই পারপাসে তাদের জীবন দিল, তাদের জীবন উৎসর্গ করলো, শুধুমাত্র যে তারা দেশের জন্য করেছে এটা নয়, দেশের স্বাধীনতা এবং সবার মধ্যে একটা ইকুয়ালিটি রাখার জন্য তারা এই কাজ করেছে। এবং যারা মারা গেল একটা বিশাল এবং মহৎ একটা পারপাসে, মানুষ হয়ে মানুষকে দাসের মতো ট্রিট করা,
এটা প্রচণ্ড ইনহিউম্যানিক একটা জিনিস, এবং এটাকে উঠানোর জন্য মানুষ প্রাণ দিল। অবশ্য এটা দিয়েও কোনো লাভ হয় না, পরেও এটা চলেছে। লিঙ্কন অলসো said that the living people must not forget the sacrifice of the dead soldiers. Instead, they should continue the work for which the soldiers died. He wanted the people to build a better and stronger nation. And he also said that হ্যাঁ, যারা মারা গেছে, এই যে মারা যাওয়ার মধ্যে দিয়েই যদি তার সব কিছু শেষ হয়ে যায়, আমরা যদি তাদের কোন কারণে তারা তাদের জীবন উৎসর্গ করলো এটা যদি আমরা মনে না রাখি, তাহলে কিন্তু এই উৎসর্গের কোনো কিন্তু লাভ হলো না, এই স্যাক্রিফাইসের কিন্তু কোনো লাভ হলো না। কাজেই কি করতে হবে? উই শুড কন্টিনিউ দ্য ওয়ার্ক ফর হুইচ দ্য সোলজার ডাই। সোলজারগুলা যেই কারণে, যেই মোটোকে সামনে রেখে তাদের নিজের জীবন উৎসর্গ করেছে, ওইটা কিন্তু আমাদেরকে ফুলফিল করা উচিত। Okay, and in the end he gave a powerful message. He said that government should be of the people, by the people and for the people. এটা একদম মনে রাখবা যে of the people, by the people, for the people, এটার মানে কি? This means the power of the country should always remain in the hands of the people. এবং এর মানে হচ্ছে একটা রাষ্ট্রের সম্পূর্ণ ক্ষমতা হচ্ছে তার মানুষদের উপর, সাধারণ মানুষদের উপর। হ্যাঁ, ক্ষমতা কিভাবে চলবে এবং একটা দেশের সর্বেসর্বা হচ্ছে তার জনগণ, ডেমোক্রেসি। In short, the background of the Gettysburg Address is the American Civil War and the Battle of Gettysburg. Lincoln gave the speech to honor the dead soldiers and to remind people about freedom, equality and unity. এবং তিনি এই তার স্পিচটা কেন দিয়েছিলেন? মানুষদেরকে মনে করার জন্য, অ্যান্ড টু রিমাইন্ড পিপল, মানুষদেরকে মনে করার জন্য, অ্যাবাউট দ্য ফ্রিডম, স্বাধীনতা, ইকুয়ালিটি, সমান ভাব, অ্যান্ড ইউনিটি। দি স্পিচ ইজ স্টিল রিমেম্বার্ড টুডে ফর ইটস সিম্পল ওয়ার্ডস অ্যান্ড পাওয়ারফুল মেসেজ। তো হোপফুলি উই হ্যাভ আন্ডারস্টুড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি স্পিচ। এখন আমরা আসি দ্বিতীয় প্রশ্নের কাছে, যে তাকে কেন, হ্যাঁ দেখো, ইন হোয়াট সেন্স আব্রাহাম লিঙ্কন রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ আমেরিকান নেশন, কেন তাকে আমেরিকার জাতির পিতা বলা হয়? অর হাউ ডিড আব্রাহাম লিঙ্কন প্রুভ দ্যাট ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট? ডেমোক্রেসি, গণতন্ত্র সকল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেস্ট। দেখো, আব্রাহাম লিঙ্কন ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স ইন দ্য হিস্ট্রি. He became the President of United States in 1861. His election created a big division in the country, mainly because of the issue of slavery. Some leaders like Stephen Douglas, John Breckinridge, and John Bell were also candidates, but Lincoln's victory made the situation more serious. Soon after the election, the country moved towards civil war. হ্যাঁ, এখানে আব্রাহাম লিঙ্কনকে বলা হয় ইতিহাসের, আমেরিকার ইতিহাসের সবচেয়ে ট্রেমেন্ডাস একজন নেতা, রাষ্ট্রনায়ক তাকে বলা হয়। এবং তার যে ইলেকশনে পরে তিনি স্লেভারি সম্বন্ধে যে সকল পদক্ষেপ তিনি নিয়েছিলেন, এগুলোর জন্য তিনি বেশ ক্রিটিসাইজড। হ্যাঁ, ক্রিটিসাইজড ইন গুড ওয়ে অ্যান্ড অলসো ইন ব্যাড ওয়ে, ঠিক আছে। এবং তার ইলেকশনের পরেই দেশটা সিভিল ওয়ারের দিকে চলে যায়, একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়। দ্য আমেরিকান সিভিল ওয়ার began between the northern and southern states. The main cause of the war was slavery. The southern states wanted to keep slavery, যেটা আমরা গত প্রশ্নে বললাম। They wanted to, the southern states, southern যে সকল স্টেটগুলো আছে তারা চেয়েছিল যে হ্যাঁ আমরা স্লেভারি রাখবো, but the northern states were against it. Lincoln strongly believed that the slavery was wrong and that the country should remain united. এবং তিনি চেয়েছিলেন যে হ্যাঁ স্লেভারিটাও খারাপ, আবার তিনি এটাও চাচ্ছিলেন না দেশটা ভেঙে যাক। During this difficult time, Lincoln showed great leadership. He guided the country to the war with patience and courage. Under his leadership, the Union force northern states won the war. হ্যাঁ, এবং তার লিডারশিপে ইউনিয়ন ফোর্স মানে কি নর্দার্ন স্টেট যারা আছে তারা এই যুদ্ধ জিতে যায়। দিস ভিক্টরি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট সেভড দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ব্রেকিং ইনটু টু পার্টস.
হ্যাঁ, সাউদার্ন স্টেটসরা তাদেরকে নিজস্ব একটা রাষ্ট্র হিসাবে তৈরি করতে চেয়েছিল ওই সময়, কিন্তু আমাদের আব্রাহাম লিঙ্কনের দক্ষ রাষ্ট্র পরিচালনার কারণে এই দেশটা আমেরিকাটা দুই ভাগে বিভক্ত হওয়া থেকে বেঁচে যায়। ইট অলসো হেল্প টু এন্ড স্লেভারি অ্যান্ড গেভ ফ্রিডম টু মেনি এনস্লেভ পিপল। ওকে, মানে অনেক দাসদেরকে আমরা মুক্ত করতে সক্ষম হই। Because of his great role in saving the country and ending slavery, Lincoln is called the father of American nation. হ্যাঁ, মনে হয় বুঝতে পারছি যে এই যে স্লেভারি থেকে দেশকে বাঁচানো, দেশকে দুই খণ্ড হয়ে যাওয়া থেকে বাঁচানোর কারণে তাকে বলা হয় ফাদার অফ আমেরিকান নেশন। হি ডিডন্ট জাস্ট লিড দ্য কান্ট্রি, হি অলসো গেভ ইট এ নিউ ডিরেকশন। Sadly, after the war ended, he was assassinated. Assassinated মানে কি? What is the meaning of assassinate? কে বলতে পারবা? What is the meaning of assassinate? আমাকে কি শোনা যায়? Can you hear me? প্রশংসিত হওয়া এই টাইপ কিছু? No. Assassinate শব্দের অর্থ তাকে হত্যা করা হয়েছিল। Assassinate. তোমাদের যখন আমি পড়াতে যাই এবং যখন তোমাদের কোনো প্রশ্ন ধরি আমি, আর যখন তোমরা সবাই চুপ করে থাকো, আমি আমার স্টুডেন্ট লাইফে ফিরে যাই। হ্যাঁ, আমাদের একটা স্যার ছিল, মাসুম স্যার। আমি ওনাকে আমার লাইফের আইডিয়াল মনে করি। আমার কথাবার্তা থেকে শুরু করে আমার পড়ানোর ধরনের মধ্যে তার প্রচুর আই ক্যান সে যে 80% তার ছায়া আমার মধ্যে আছে। মানে উনি আমার লাইফে এতটা ডিপ একটা ইম্প্যাক্ট ফেলেছেন। মাসুম স্যার, অনেক ভালো থাকুন স্যার। তো উনি আমাদেরকে যখন পড়াতেন এবং পড়ানোর মাঝখানে স্যারেরও আমার এই আমি তো তাও তোমাদের কম প্রশ্ন করি, স্যার আমাদেরকে কোনো একটা কিছু পড়ানোর পরে আমাদেরকে জিজ্ঞেস করতেন, এই বুঝতে পেরেছো? তো আমরা সবাই বলতাম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তখন উনি পাল্টাবার বলতে, কি বুঝতে পেরেছো বলো দেখি। হ্যাঁ, তো অনেকে হচ্ছে আনমনা থাকতো, আমি অনেক সময় আনমনা থাকতাম। তো যখন স্যার বলতো যে আশিস বলো দেখি, তখন তো একদম চুপ করে যেতাম। হ্যাঁ, তো তোমাদের পড়াতে গিয়ে হ্যাঁ পড়াচ্ছি ভালো কথা, তোমরা বলো বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তখন যখন প্রশ্ন করি তোমরা এরকম চুপ হয়ে যাও শয়তানেরা। হ্যাঁ, তখন আমার স্টুডেন্ট লাইফের কথা, আমার অনার্স লাইফের কথা আমার মনে পড়ে। তাহলে অ্যাসিসিনেট শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। তো হি ওয়াজ অ্যাসিসিনেটেড। স্যাডলি আফটার দ্য ওয়ার এন্ডেড হি ওয়াজ অ্যাসিসিনেটেড। এই যে একটা জিনিস দেখো, কে উত্তর করলা জানি না, যে বলা প্রশংসিত করা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, তুমি কোন একটা জিনিসের কোন একটা লাইনের মানে যদি নাও বোঝো, একটু চেষ্টা করবা তার আগে পরের ওয়ার্ডগুলা অথবা তার অন্যান্য সেন্টেন্সের ধরনটা বুঝে, তাহলে কিন্তু আমরা কিছুটা কনসেপ্ট, কিছুটা আইডিয়া করতে পারি যে এটার মানে কি হতে পারে। প্রথমে দেখো লেখা আছে স্যাডলি, তাহলে স্যাডলি আফটার দ্য ওয়ার এন্ডেড হি ওয়াজ অ্যাসিসিনেটেড। অ্যাসিসিনেটের মানে যদি প্রশংসা করা হয়, তাহলে এখানে কি স্যাডলি থাকতো না। তো এরকম। স্যার কিছু তো শুনতে পারতেছি না। শুনতে পাচ্ছ না? হ্যালো দাদা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, তো এভাবে যে কোনো একটা ওয়ার্ডের সামনে পেছনে দুই একটা লাইন পড়েও কিন্তু এটা আমরা একটা কনসেপ্ট নিয়ে আসতে পারি। ওকে, এরপর দেখো হিজ ডেথ মেড হিম আ হিরো। ও আবার একটা জিনিস যে মনে করো যে উত্তর দিতে পারো নাই অথবা ভুল বলছো, তার কারণে আমি কারেক্টিফাই করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে মাইন্ড করা আবার যাবে না। শোনা যাইতেছে না কেন? হ্যালো দাদা সবই শোনা দাদা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, ওর হয়তো নেট প্রবলেম। ওকে, আচ্ছা ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে কোনো লজ্জা রাখা যাবে না। আমি একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা সবাই যে একভাবে বুঝি তা কিন্তু নয়। আমাদের এক একজন এক একভাবে বুঝি। আমাদের মধ্যে এমন অনেকে আছে যে খুব স্লাইটেস্ট, খুব ইজি কোনো একটা জিনিস সে হয়তো বুঝতে পারে না,
এবং তখন তুমি হয়তোবা ভাবো যে এত ইজি জিনিস আমি প্রশ্ন করব, হয়তোবা দাদা কি মনে করবে যে এত ইজি জিনিস পারে না, অথবা আমি যখন এটা প্রশ্ন করব তখন ক্লাসের অন্যান্য যারা আছে ভাববে যে এই ছেলেটা অথবা এই মেয়েটা এত সহজ জিনিস বোঝে না। তুমি নাই বুঝতে পারো, এবং ওই সময় এই লজ্জাটা কখনো মাথায় আনবা না যে এই জিনিসটা জিজ্ঞেস করব তখন দাদা কি বলবে অথবা আমার সাথে যেই আমার বন্ধু বান্ধবী যারা আছে তারা কি বলবে। তোমার স্লাইটেস্ট যদি কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, হিজ ডেথ মেড হিম আ হিরো অ্যান্ড এ সিম্বল অফ স্যাক্রিফাইস ফর মিলিয়ন পিপল, এবং তার যে মৃত্যু তাকে একটা হিরো বানায় দেয় তাকে, এবং সিম্বল অফ স্যাক্রিফাইস হিসাবে তিনি খ্যাত হতে থাকেন। এরপর দেখো, টু আন্ডারস্ট্যান্ড লিঙ্কনস ইম্পর্টেন্স উই অলসো নিড টু লুক অ্যাট দ্য হিস্ট্রি অফ আমেরিকা। In 1776, America became free from British rule. The country was built on the idea that all people are equal and should enjoy freedom. And what was the motto of the independence of America? The motto was কি ছিল, যে প্রত্যেকটা মানুষ ইকুয়াল এবং এভরি সিঙ্গেল পারসন হ্যাভ দ্য রাইট টু লিভ ফ্রিলি, প্রত্যেকের কিন্তু স্বাধীনভাবে কি বলে বাঁচার কিন্তু অধিকার আছে। বাট ইন রিয়ালিটি দ্য আইডিয়া ওয়াজ নট ফুললি ফলোড, এটা কিন্তু ফলো করা হয় নাই। দে ওয়াজ রেসিয়াল ডিসক্রিমিনেশন, দ্য ব্ল্যাক পিপল ওয়ার ট্রিটেড ভেরি ব্যাডলি, তাদের মধ্যে একটা বৈষম্য, বর্ণ বৈষম্য, রেসিয়াল ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য হয়। ব্ল্যাক পিপল ওয়ার ট্রিটেড ভেরি ব্যাডলি, এবং কৃষ্ণাঙ্গ যারা আছে মানে যাদের গায়ের রং কালো ছিল, ব্ল্যাক ওয়াজ ট্রিটেড ভেরি ব্যাডলি, তাদেরকে খুব খারাপভাবে ট্রিট করা হতো, তাদেরকে সমাজে ছোট মানে ছোট করে দেখা হতো, তাদেরকে প্রপারলি কাজ দেওয়া হতো না, তাদের ব্ল্যাক চাইল্ডরা হোয়াইট চাইল্ডদের সাথে একসাথে খেলাধুলা করতে পারতো না, একসাথে খাওয়া দাওয়া করতে পারতো না, তাদের সেপারেটলি বসে খাওয়া দাওয়া করতে হতো। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের বৈষম্য হতো। দিস ডিফারেন্স বিটুইন আইডিয়া অ্যান্ড রিয়ালিটি লেড টু সিরিয়াস কনফ্লিক্ট অ্যান্ড ফাইনালি টু দ্য সিভিল ওয়ার, এবং এই যে ধারণা ছিল এবং যে রিয়ালিটি যেটা, এটাই কিন্তু আস্তে 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 কি হয়, 87 বছর পরে একটা সিভিল ওয়ারে পরিণত হয় এখানে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য ওয়ার ওয়াজ দ্য ব্যাটল অফ গেটিসবার্গ, ফট ইন জুলাই 1863। হ্যাঁ, গেটিসবার্গের যুদ্ধ কত সালে হয়? 1883 সালে জুলাই মাসে। It was the bloodiest battle and many soldiers died. After this battle, Lincoln gave a famous speech known as the Gettysburg Address. হ্যাঁ, এটা আমরা আগের প্রশ্নে আমরা পড়ে ফেলেছি, এজন্য ডিসক্রাইব করছি না। In this speech, এই স্পিচে কি বলা হয়েছিল? Lincoln gave deep meaning to the sacrifice of soldiers. He said that they didn't die in vain. তাদের মৃত্যু কিন্তু ব্যর্থ যাতে দেওয়া যাবে না। Their death was for the great cause, freedom and equality. তাদের মৃত্যুর কারণ কি ছিল? তাদের মৃত্যুর কারণ ছিল যে প্রত্যেকে যেন সবার সাথে যেন সমানভাবে আচরণ করা হয়, প্রত্যেকে যেন সমানভাবে দেখা হয়, এবং প্রত্যেকে যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। ঠিক আছে? He also said that the living people must continue their work and build a better nation. এবং তিনি এটাও বললেন যে যারা মারা গেছে তারা তো একটা লক্ষ্য নিয়ে মারা গেছে নাকি, যে তাদের একটা আশা ছিল যে আমাদের দেশটা কি বলে যে এরকম একটা হবে আমাদের দেশ, তাদের একটা ভিশন ছিল। তো কাজেই তারা তো মারা গিয়েছে, এখন যারা বেঁচে আছি আমরা যারা, তাদের কর্তব্য কি, যে যারা মারা গেছে তাদের ভিশনটা আমরা যেন বাস্তবায়ন করি। ঠিক আছে? Lincoln clearly explained the meaning of democracy in his speech. He said that the government should be of the people, by the people and for the people. This means that the power of the country should always remain in the hands of people. এবং একটা দেশের ক্ষমতা সবসময় মানুষের হাতে থাকতে হবে, তার সাধারণ মানুষদের হাতে থাকতে হবে। This idea became the true meaning of ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের রূপ, যে গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে? গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। He also described the Civil War as the struggle not only to save the Union but also to bring a new birth of freedom. হ্যাঁ, এটা যে শুধুমাত্র ইউনিয়ন মানে কি,
যে পার্টটা চেয়েছিল যে স্লেভারি থেকে দেশকে বের করে নিয়ে আসার জন্য, এটা ছিল না। কিন্তু এটার আরেকটা মানে ছিল কি, যে নিউ বার্থ অফ ফ্রিডম, একটা ফ্রিডমের, স্বাধীনতার একটা নতুন জন্ম হোক। হ্যাঁ, স্বাধীনতার পরে আরেকটা নতুন একটা স্বাধীনতা আসুক, যেই স্বাধীনতার ফলে প্রত্যেকটা মানুষ, সে হোয়াইট হোক, ব্ল্যাক হোক, যেই সে হোক, সে যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। হি ওয়ান্টেড টু ক্রিয়েট এ কান্ট্রি ওয়ার অল পিপল, নো ম্যাটার দেয়ার রেস অর কালার, would be equal, and he imagined a country, হ্যাঁ, where whoever you are, whatever caste you belong to, whatever your skin color is, you will be treated equal. তুমি যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রেরই হও, তুমি হোয়াইট হও অথবা তুমি ব্ল্যাক হও, তোমাকে প্রত্যেককে সমানভাবে ইকুয়ালি ট্রিট করা হবে। ওকে, in conclusion, Abraham Lincoln is called the father of American nation because he saved the country during a very difficult time, ended slavery, and gave a clear idea of democracy. হ্যাঁ, তাকে জাতির পিতা কেন বলা হয়? তিনি দেশকে একটা ডিফিকাল্ট টাইমে তিনি দেশকে লিড করেছিলেন এবং তিনি তার নেতৃত্বে স্লেভারি থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করা হয়েছিল। এন্ডেড স্লেভারি থেকে দেশকে, এটা যদি একবার এই কথাই বলি যে স্লেভারি থেকে দেশটা একদম মুক্ত হয়ে গেছে, তার জিনিসটা ভুল বলা হবে। তারপরে এখানে যেহেতু কোশ্চিনে বলা আছে আমরা পড়বো, হ্যাঁ, কারণ এর পরেও অনেক এরকম আছে যে স্লেভারি চলেছেই। হ্যাঁ, কই সালাম? And gave a new idea of democracy. His leadership, sacrifice, and vision helped to rebuild the nation on the basis of freedom and equality. এবং তার দৃষ্টিভঙ্গি, তার দর্শনের কারণে আমরা দেশটাকে রিবিল্ড করতে পেরেছিল তারা, এবং ফ্রিডম এবং ইকুয়ালিটি আনার চেষ্টা করেছিল। হিজ গেটিবাগ অ্যাড্রেস ইজ স্টিল রিমেম্বার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মেসেজ ফর অল পিপল। Okay, so this is a very easy language to remember, and এটা যদি আমার ক্লাসের পর 2-1 বার জাস্ট পড়ো, তোমাদের মাথায় আশা করছি ঢুকে যাবে। এরপরে আমরা আসি 3 নাম্বার প্রশ্ন। এটা আমরা 3টাই ব্রড প্রশ্ন পড়ব। আজকে আমরা 3টা ব্রড প্রশ্ন পড়ব এবং সামনের দিন এটার যতগুলো শর্ট কোশ্চেন আছে আমরা পড়ে শেষ করে ফেলব। What are the implications of the metaphorical expression of birth, ডেথ অ্যান্ড রিবার্থ ইন গেটিসবার্গ অ্যাড্রেস? এই গেটিসবার্গ অ্যাড্রেসে বলা হয়েছে যে বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ, এটার মানে কি, এটার মেটাফরিক্যাল কি এক্সপ্রেশন আছে। ঠিক আছে, দেখো, দ্য গেটিসবার্গ অ্যাড্রেস ডেলিভার্ড বাই আব্রাহাম লিঙ্কন অন নভেম্বর 1863 is one of the most famous speeches in the history of the world. Though the speech is very short, it carried a very deep meaning. One of the most important feature of the speech is the use of 3 ideas. এখানে 3টা আইডিয়া ব্যবহার করা হয়েছে তার স্পিচের মধ্যে। কি? বার্থ, ডেথ এবং রিবার্থ, জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম। This idea help us understand the real message of the speech in a simple but powerful way. দেখো, at the very beginning of the speech, Lincoln talks about birth. He says that 87 years ago, 87 বছর আগে, the founders of America created a new nation. হ্যাঁ, 87 বছর আগে আমেরিকা হিসেবে একটা নতুন দেশের জন্ম হয়েছিল। By this, he refers the year 1776 when the United States became independent from British rule. হ্যাঁ, ব্রিটিশ রুল থেকে তারা স্বাধীনতা অর্জন করেছিল। The fathers he mentions are the leaders who fought for independence. এখানে ফাদার বলতে কাকে বোঝানো হচ্ছে? সে সকল মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হচ্ছে। They believed in one great idea that all men are created equal. তারা হচ্ছে একটা ধারণাতে তারা বিশ্বাস করত। কি সেটা? যে প্রত্যেকটা মানুষকে সমানভাবে তৈরি করা হয়েছে। So the word birth here means the birth of a new nation.
বেসড অন ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। কিসের উপর ভিত্তি করে? স্বাধীনতা এবং সমতার উপর ভিত্তি করে একটা নতুন দেশের যে জন্ম, এটাকে তিনি বার্থ হিসাবে উল্লেখ করেছেন। লিঙ্কন রিমাইন্ডস পিপল অফ দিস বিগিনিং সো দ্যাট দে ডু নট ফরগেট দ্য রিয়াল পারপাস অফ দ্য কান্ট্রি। এবং তিনি লিঙ্কন এই বার্থ, এই ওয়ার্ডটা কেন ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন যেন মানুষ ভুলে না যায় যে এই দেশটার কেন জন্ম হয়েছিল, হ্যাঁ, এবং এই জন্মের পারপাসটা কি ছিল, অথবা যে ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের মাথায় কোন মোটোটা ছিল, এই মোটোর দ্বারা তারা হচ্ছে স্বাধীনতার জন্য ধাবিত হয়েছিল। ঠিক আছে, সো দিস ইজ বার্থ। এরপর আমরা আসি ডেথ। নেক্সট দাদা এক মিনিট একটু, এইখানে আছে দেখেন, হি সেইজ দ্যাট প্রথমের দিকে 87 ইয়ার্স অ্যাগো দ্য ফাউন্ডার অফ আমেরিকা ক্রিয়েটেড এ নিউ নেশন। বুঝতে পারছেন, খুঁজে পাইছেন কি প্রথমে? হ্যাঁ, মানে পাইছি, এই বলো, প্যারার বলো। প্রথমে। আচ্ছা, এখানে দ্য ফাউন্ডার বলতে কি বোঝাইছে? ফাউন্ডার অফ আমেরিকা ক্রিয়েটেড এ নিউ নেশন, এখানে ফাউন্ডার বলতে সে সকল মানুষদের বোঝানো হচ্ছে যারা লিড করেছিল দেশটা তৈরির জন্য, মানে এক কথায় ফ্রিডম ফাইটার, এক কথায়। বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপর দেখি নেক্সট। লিঙ্কন মুভস টু দ্য আইডিয়া অফ ডেথ। এখন ডেথ দ্বারা কি বোঝাচ্ছে সে? দিস পার্ট অফ দ্য স্পিচ ইজ কানেক্টেড উইথ দ্য আমেরিকান সিভিল ওয়ার, স্পেশালি দ্য ব্যাটল অফ গেটিসবার্গ। হ্যাঁ, তিনি এখানে ডেথ দ্বারা কি বোঝানো হচ্ছে? যে আমেরিকান সিভিল ওয়ার এবং স্পেশালি গেটিসবার্গের যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বোঝানো হচ্ছে। দিস ব্যাটল ওয়াজ ভেরি ব্লাডি ওয়ান অ্যান্ড মেনি সোলজার্স লস দেয়ার লাইভস। হ্যাঁ, রক্তক্ষয়ী একটা যুদ্ধ ছিল এবং প্রচুর সোলজার তাদের জীবন হারিয়েছিল। লিঙ্কন গেভ দি স্পিচ অ্যাট এ সেমিট্রি হোয়ার দি সোলজার্স ওয়ার বারিড। এক মিনিট। একটু, এক মিনিট। This battle was very bloody and many soldiers lost their lives. Lincoln gave the speech at a cemetery where the soldiers were buried. এবং এখানে তিনি স্পিচটা কোথায় দিয়েছিলেন? তিনি একটা সেমিট্রিতে দিয়েছিলেন। সেমিট্রি শব্দের অর্থ হচ্ছে ইউ ক্যান সি যে হোয়ার দ্য রেস্ট অফ দ্য বডিজ ওয়ার বারিড, মানে দেহের অবশিষ্টাংশ যেখানে দাফন করা হয় আর কি। So the word death is not just about losing life, it also shows the sacrifice. এখানে ডেথ দ্বারা তাহলে কি বোঝানো হচ্ছে? শুধুমাত্র যে তোমার জীবনের যে শেষ, জীবনাবসান, এটা কিন্তু নয়। এখানের ওই জীবনের যে আত্মত্যাগ, ওটার পেছনে যে স্যাক্রিফাইস আছে, এটাকে বোঝানো হচ্ছে ডেথ দ্বারা। দোজ সোলজার্স ডাইড টু প্রোটেক্ট দেয়ার কান্ট্রি অ্যান্ড ইটস ভ্যালিউস। দেশকে প্রোটেক্ট করার জন্য এবং দেশের যে আইডিয়াল আছে, যে ভ্যালুস আছে, এই ভ্যালুসকে প্রোটেক্ট করার জন্য এই সোলজাররা তাদের জীবন দিয়েছিল। লিঙ্কন রেসপেক্টস দেম অ্যান্ড সেজ দ্যাট দেয়ার স্যাক্রিফাইস মাস্ট নট বি ফরগটেন। এবং বলা হচ্ছে যে তাদের স্যাক্রিফাইসটা কোনো মতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাদের স্যাক্রিফাইসটা কোনো মতেই ভোলা যাবে না। ওকে, বাট লিঙ্কন ডাজন্ট স্টপ অ্যাট ডেথ। হ্যাঁ, মৃত্যুতে তিনি থেমে থাকেন না। হি গিভস আ হোপফুল মেসেজ বাই টকিং অ্যাবাউট রিবার্থ। তিনি রিবার্থ সম্বন্ধে তিনি আবার বলেছেন। রিবার্থ শব্দের অর্থ পুনর্জন্ম, আবার নতুন করে সৃষ্টি। হি সেজ দ্যাট, তিনি বললেন, কি বললেন? দ্য নেশন উইল হ্যাভ এ নিউ বার্থ অফ ফ্রিডম। স্বাধীনতার একটি নতুন জন্ম হবে এখানে। হ্যাঁ, দিস মিনস দ্যাট আফটার সো মাচ সাফারিং অ্যান্ড লস আমেরিকা উইল বিকাম স্ট্রঙ্গার অ্যান্ড বেটার। হ্যাঁ, এত সাফারিং, এত রক্তক্ষয়, এত মানুষের মৃত্যু, এত মানুষের ইনজিওর হওয়া,
হ্যাঁ, এত মানুষের যে লস, এগুলার পরেও আমেরিকা আবার শক্তিশালী একটা দেশ হিসেবে উঠে দাঁড়াবে এবং এটার অবস্থা আগের চেয়েও অনেক ভালো হবে, বেটার হবে। স্লেভারি, which was a big problem in the country, will end and true equality will be established. এবং স্লেভারি যেটা একটা দেশের প্রচণ্ড বড় একটা সমস্যা ছিল, সেটা শেষ হয়ে যাবে এবং একটি ইকুয়ালিটির যে একটা ট্রু মিনিং, এটা স্ট্যাবলিশড হবে। সো রিবার্থ মিনস আ নিউ বিগিনিং, এ বেটার অ্যান্ড ফেয়ারার সোসাইটি। এবং রিবার্থ দ্বারা তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? একটা নতুন সূত্রপাত, একটি বেটার এবং আরও একটি স্বচ্ছ, আরও একটি সুন্দর, আরও একটি ন্যায়পরায়ণ একটি সোসাইটির সূত্রপাত হবে এখানে। আচ্ছা, another important point is that Lincoln connects these three ideas very smoothly. First, the nation was born with the dream of equality. হ্যাঁ, প্রথমে দেশটা একটা ইকুয়ালিটির স্বপ্ন নিয়ে গড়ে উঠেছিল। দেন মেনি পিপল ডায়েড টু প্রোটেক্ট দ্যাট ড্রিম, এবং ওই ড্রিমটাকে প্রোটেক্ট করার জন্য অনেক মানুষ মৃত্যুবরণ করে। নাও দ্যাট স্যাক্রিফাইস উইল লিড টু এ রিবার্থ অফ দ্য নেশন হোয়ার ফ্রিডম উইল বি স্ট্রঙ্গার দেন বিফোর। এবং এখন কি হয়েছে? তাদের স্যাক্রিফাইসটাকে পাথেয় করে নতুন একটা জন্ম হবে এই দেশের, এবং যেখানে আগের চেয়েও স্বাধীনতা অনেক বেশি শক্তিশালী হবে। তার মানে কি? যে এখন দেশের অবস্থা আরো ভালো হবে। ইন দিস ওয়ে লিঙ্কন গিভস মিনিং টু দ্য ডেথস অফ দ্য সোলজার্স। হি সেজ দে ডিড নট ডাই ইন ভেইন। এবং তিনি কি বলেছেন? যে তাদের মৃত্যু বৃথা যাবে না, আমরা বৃথা যেতে দিব না। লিঙ্কন also uses this idea to inspire the living people. He says that it is now the duty of the living to continue. Hello. He says that it is now the duty of the living to continue the works of the dead soldiers. They must make sure that the country remain united and free. এবং তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এখন যারা আমরা জীবিত আছি, তাদের কি কর্তব্য? তাদের কর্তব্য হচ্ছে যে সকল ডেড সোলজার, তাদের যেই দৃষ্টিভঙ্গি ছিল, যেই লক্ষ্য ছিল, যে কারণে তারা তাদের জীবন স্যাক্রিফাইস করেছে, সেই স্যাক্রিফাইসটার মূল্য আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তাদের যেই লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্যগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং আমাদেরকে দেশটাকে সবসময় ইউনাইটেড রাখতে হবে, একটা স্থিতিশীল অবস্থা রাখতে হবে এবং সবার জন্য ফ্রি রাখতে হবে, যাতে করে প্রত্যেকটা মানুষ তার সমান অধিকার যেন পায়। এবং তিনি এরপরে বলবেন কি? দিস ইজ হোয়ার হি গিভ দ্য ফেমাস লাইন অ্যাবাউট ডেমোক্রেসি। তিনি গণতন্ত্রের একটি ব্যাখ্যা দেন তিনি, এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। দিস শোজ দ্য কান্ট্রি বিলংস টু ইটস পিপল অ্যান্ড দে মাস্ট বি প্রোটেক্টেড। এবং এর দ্বারা তিনি কি বোঝান? একটা দেশের সর্বে সর্বা হচ্ছে তার জনগণ। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানুষের জন্যই সব কিছু, এবং তাদের যে অধিকার, এটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। দ্য আইডিয়া অফ ডেথ অলসো হ্যাজ এ ডিপার মিনিং। ইট ডাজন্ট অনলি mean the death of soldiers. It also suggests the end of a bad system like slavery. এখানে মৃত্যু বলতে যে শুধুমাত্র মানুষের মৃত্যু, এটাই বোঝায় না। এটার আরেকটা ডিপ মিনিং আছে কি? যে স্লেভারির মতো একটা খারাপ একটা সিস্টেম, হ্যাঁ, মানুষকে দাস বানায় রাখা, এই সিস্টেমটার ধ্বংস, এই সিস্টেমটার শেষ। So, when Lincoln talks about rebirth, he means the removal of injustice and beginning of a fair society. এবং রিবার্থ দ্বারা তিনি কি বুঝাইছেন? যে ইনজাস্টিস যেগুলো ছিল, দেশের যে সকল খারাপ খারাপ যে সকল প্র্যাকটিসগুলো ছিল, এই খারাপ প্র্যাকটিসগুলোর রিমুভাল করার মাধ্যমে একটা ফেয়ার সোসাইটি, একটা জাস্টিফাইড একটা সোসাইটি তৈরি হচ্ছে এখানে। ওকে? In conclusion, the ideas of birth, death and rebirth are very important in Gettysburg Address.
দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পাস্ট, দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার অফ আমেরিকা। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু এই বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ, এটার দ্বারা কিন্তু আমরা এই যে আমেরিকা একটা নেশনের যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সব কিছু আমরা কিন্তু বুঝতে পারি। বার্থ মানে কি, দেশটার যে সৃষ্টি হয়েছিল। ডেথ, এই যে বর্তমানে দেশের যে প্রচণ্ড পরিমাণ অনেক পরিমাণ মানুষ যে মারা গেল, এটাকে বলা হচ্ছে ডেথ অথবা ডেথ কাস্টম। এবং রিবার্থ মানে কি, এই যে আমরা যে মানুষেরা নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছে, তাদের স্যাক্রিফাইসকে পাথেয় করে আমরা যে একটা ভবিষ্যৎ গড়তে যাচ্ছি, এই সবগুলা কিন্তু রিবার্থ দ্বারা বোঝানো হচ্ছে। সো হিয়ার বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ ইজ ভেরি সিগনিফিকেন্ট ওয়ান ইন দিস স্টোরি, ইন দিস স্পিচ। বার্থ শোজ দ্য বিগিনিং অফ দ্য নেশন, যেটা বললাম কেবলই, যে দেশের শুরু। ডেথ শোজ দ্য স্যাক্রিফাইস মেড টু প্রোটেক্ট ইট, এবং এই দেশের যে সকল আইডিওলজি ছিল, ওই আইডিওলজিগুলা বাঁচায় রাখার জন্য যে সকল স্যাক্রিফাইস। অ্যান্ড রিবার্থ শোজ হোপ ফর এ বেটার ফিউচার। Through this simple but powerful ideas, Lincoln gives a strong message of unity, equality and responsibility. তিনি কি কি সম্বন্ধে স্ট্রং একটা মেসেজ দেয়? ইউনিটি, সবাইকে একত্রে থাকা; ইকুয়ালিটি, সমতা; অ্যান্ড রেসপন্সিবিলিটি, দেশকে সামনে আগায় নেওয়ার জন্য প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে। This is why the speech is still remembered and respected today. এবং এ সকল আইডিওলজিগুলোর জন্যই এই স্পিচটা এতদিন হয়ে গেছে, তারপরেও এটার ভ্যালু এখন পর্যন্ত টিকে আছে। ওকে, সো দিস ওয়াজ আওয়ার টুনাইটস ক্লাস। সামনের দিন আমরা এই গল্পের যতগুলো শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নগুলো আমরা পড়ে শেষ করার মাধ্যমে এই গল্পটা শেষ করব, এবং এরপরে আমরা চেষ্টা করব রাইটিং স্কিলটা শুরু করার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। এবং আমরা যে 3টা প্রশ্ন পড়লাম, এর বাইরে আমাদেরকে আর কোনো কিছু পড়তে হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।